হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে 20টা মক টেস্ট আনবো বলেছি তার আজকে 8 নম্বর ভিডিও। আমরা কিন্তু 7টা ভিডিও কমপ্লিট করে ফেলেছি। আজকের 8 নম্বর ভিডিওতে যারা নতুন তাদের বলবো, তোমাদের জন্য কিন্তু আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। আমরা 20টা মক টেস্ট আনবো, হুবহু একদম পিআরপি বোর্ড যেমন প্রশ্ন করতে পারে ঠিক সেই রকম প্রিভিয়াস ইয়ারকে একদম মডেল করে আমরা কিন্তু এই সেট আনছি। তো তোমরা যারা আগে দিয়েছো এবং কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করি। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখো, এর প্রথম প্রশ্ন, দেখো আমি একটা এরর রেখেছি। তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এরকম কেউ যদি 7 পাও 10-এ তাহলে এরকম কমেন্ট করবে, কেউ যদি 10-এ 10 পাও কমেন্ট করবে। দেখো প্রথম প্রশ্ন রেখেছি, আই উইল স্টার্ট প্রিপেয়ারিং ফর মাই নিউ কোর্স ইন নেক্সট ইয়ার। এখানের মধ্যে ফাইন্ড করতে হবে তোমাকে এরর পার্টখানা। তো স্টার্ট প্রিপেয়ারিং ফর মাই নিউ কোর্স ইন নেক্সট ইয়ার, নো এরর। যদি মনে হয় যে না ঠিক আছে সেন্টেন্সটা, তাহলে কোনো ব্যাপার না। দেখো আমি বলে দিই ইন নেক্সট ইয়ার। এখানে ইংরেজিতে এমন কিছু আছে, ওয়ার্ড আছে যার সামনে প্রিপোজিশন হয় না। যেমন আমি বলি, যেমন এই যে নেক্সট ইয়ার দেখছো, এই নেক্সট ইয়ারের আগে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। যেমন নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ। তো এখানে ইন নেক্সট ইয়ার হবে না, অন নেক্সট ইয়ার হবে না। হ্যাঁ, বাই নেক্সট ইয়ার একটা ফ্রেজ আছে, বাই নেক্সট ইয়ার একটা ফ্রেজ আছে, ঠিক আছে, এটা একটা ফ্রেজ আছে, মানে এটা এই বছরের মধ্যে হয়ে যাবে, এরকম ক্ষেত্রে এই ফ্রেজটা ইউজ হয়। বাট এই রকম কিন্তু হবে না। তো তোমরা এটা নোট করে রাখতে পারো। ওকে, ঠিক যেমন আমি আগের দিন বলেছিলাম প্রিপোজিশনের ভিডিওতে যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন হয়। কি হয়? প্রিপোজিশনের পরে সব সময় নাউন হবে। এবার দেখো প্রিপোজিশনের তো টুও হয়, তাই টুওর পরে যখন ভার্বের 1 নম্বর রূপ থাকবে তখন সেটা কী হয়ে যাবে? ইনফিনিটিভ হয়ে যাবে। দেখেছি ফিল করতে হবে, এখানে অপশান ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, দ্য মোর ইউ গিভ দ্য ড্যাশ ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবার হ্যাপিয়েস্ট, হ্যাপিয়ার, হ্যাপি, মাচ। তো কোন শব্দটা হবে, ওয়ার্ডখানা হবে? এবার দেখো, তোমরা ডিগ্রিতে পড়বে যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, তাই তো? তাই জন্য এখানে অনেকে কি করবে? হ্যাপিয়েস্ট বসিয়ে দেবে, তাই তো? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হ্যাপিয়ার। দেখো একটা তোমাদের কনসেপ্ট শিখিয়ে দিই, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এইটা মনে রাখবে। এবং কোন ধরনের বাক্যের ক্ষেত্রে হবে? দেখো আমি কিছু সেন্টেন্স এনেছি, তারপরে তোমরা এটা নিজেরাই করবে। আমরা এক ধরনের কথা বলি না, বাক্য বলি না, যে যত তুমি দৌড়বে তত দ্রুত স্টেশনে পৌঁছাবে, যত তুমি জানবে তত তোমার জ্ঞান বাড়বে, যত কঠোর পরিশ্রম করবে তত ভাগ্যবান হবে। দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য লাকিয়ার ইউ গেট। নিয়ম হচ্ছে দায়ের পরে কম্পারেটিভ ডিগ্রি হবে। দেখো দ্য হার্ডার এইটা হলো তো ইউ ওয়ার্ক, দ্য লাকিয়ার ইউ গেট, যত কঠোর পরিশ্রম করবে তত ভাগ্যবান হবে। দ্য মোর, এই দেখো কম্পারেটিভ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত তুমি পড়বে তত বেশি শিখবে। তাহলে এখানে কি হবে? দ্য মোর ইউ গিভ, দেখতো এখানে কম্পারেটিভ আছে, তাহলে এ পাশটাও কিন্তু কম্পারেটিভ হবে। দ্য হ্যাপিয়ার ইউ ফিল, যত তুমি দেবে তত তুমি সুখী হবে, হ্যাপিয়ার ফিল করবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা নোট করে রাখো, এখানে হ্যাপিয়েস্ট হবে না। হ্যাঁ, সুপারলেটিভের আগে দা বসে এটা তো আমরা জানি, কিন্তু এক্ষেত্রে এই টাইপটা এরকম হবে। তারপরে দেখেছি 3 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা টপিক, আসবেই আসবে এখান থেকে। দেখো, প্লিজ রেসপন্ড ড্যাশ মাই ইমেল অ্যাজ সুন অ্যাজ পসিবল, ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারেক্ট অপশান হয়ে যাবে 2, রেসপন্ড টু। দ্য মুভি ইজ শর্ট ড্যাশ ইন্টারেস্টিং, এইটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কারেক্ট অপশান হয়ে যাবে অফ, শর্ট অফ। শর্ট অফ মানে দুটো মানে হয় এই ফ্রেজটা। একটা মানে টাইপ বোঝাতে,
বা কী ধরন, কাইন্ড বা টাইপ বোঝাতে। আর একটা অস্পষ্টভাবে বা আনুমানিক বোঝাতে। দেখো আমি কিছু বলছি, যেমন হোয়াট সর্ট অফ বুকস ডু ইউ লাইক, হোয়াট সর্ট অফ বুক, কেমন ধরনের বই পছন্দ করো তুমি, কোন ধরন, টাইপ বোঝাচ্ছে। আর যদি শর্ট অফের আর একটা মিনিং হয়, যেমন হি ওয়াজ শর্ট অফ অ্যাংরি, সে কিছুটা রেগে গিয়েছিল, বাট হি ডিডেন্ট শো ইট, সে প্রকাশ করেনি। হি ওয়াজ শর্ট অফ অ্যাংরি, তারপরে হি ওয়াজ শর্ট অফ হ্যাপি, সে একটা আলাদা রকমেই এরকম বোঝাতে, বা আনুমানিক, যেটা বলতে পারছি না মুখ দিয়ে, ঠিক কীরকম একটা, তখন কিন্তু আমরা এই শর্ট অফ ফ্রেজটা ইউজ করব এবং শর্টের পরে অফ হবে। এরকম কিছু প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেইখান থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দিচ্ছে। যেমন আমরা পেয়েছি ডাব্লিউবিপিতে দেয় গেট রিড অফ, ঠিক আছে, এবার তুমি পড়বে রিড অফ, রিড অফ, রিড অফ, এরকম না পড়ে দেখো গেট রিড অফ মানেও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা যদি পড়বে তখন কিন্তু এটা তুমি পারবে। ওকে, সেই রকমই এটাও একটা শর্ট অফ, এরকম অনেক ফ্রেজ আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন রেখেছি ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। দেখো আগের দিন বোঝাচ্ছিলাম যে এইটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন সামনে তারপরে অফ, ইন টার্মস উইথ হয় না কখনো, ইন টার্মস অফ, এটাও একটা ফ্রেজ। ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স যদি আমি অভিজ্ঞতার কথা বলি, হি ইজ ডেফিনেটলি সুপিরিয়র ড্যাশ দ্য রেস্ট অফ দ্য টিম, এখানে ফিল করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। দেখো আগের দিনই আমি তোমাদের পড়ালাম এই ধরনের বিষয়গুলো। এবার দেখো সুপিরিয়রের পরে কি হবে, ইয়াস সুপিরিয়র টু হবে। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সুপিরিয়র টু হয়, দেখো আমি কিছু লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি। সিনিয়র টু হয়, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু, অ্যান্টেরিয়র মানে আগে টু, এগুলোর আগে কিন্তু টু হবে। তোমাদের একটা লিস্ট দিয়ে দিলাম, তোমরা এটা স্ক্রিনশট মেরে নেবে অথবা তোমরা এটা খাতায় নোট ডাউন করে রাখবে। আর এই দেখো এখানে তোমরা যদি বাংলা মিনিং দেখো, একদম এখানে দ্যানের সেন্স আসছে, এখানে THN দ্যানের সেন্স আসছে, তাহলে এখানে সবাই দ্যানই করবে, তবে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, আরও তাই সাথে সাথে এগুলোও কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট 6 নম্বর যেটা রেখেছি সেটা একটা আন্ডারলাইন্ড ওয়ার্ডের মানে বলতে হবে আই ক্যান নট ডিপেন্ড আপন। দেখো ডিপেন্ডের পরে অনও হয়, আপনও হয়, দেখেছো। এ চিকেন হার্টেড ফেলো, তো এখানে বলতে হবে এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে এটা একটা ইডিয়ম, এটার মিনিং কি। ইয়েস, যারা অপশান সি করছো, টিমিড পারসন বা কাওয়ার্ডলি পারসন বা ভীতু কাপুরুষ টাইপের, তাকে বলা হয় চিকেন হার্টেড ফেলো। এবার এখানে আমি একটা তোমাদের কনসেপ্ট বলবো, এই কনসেপ্টটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে তোমাদের কিন্তু একটা গ্রামার রোলও হয়ে যাবে এবং তোমরা পরবর্তী একটা এই আজকের মক টেস্টে একটা কোশ্চেনও পারবে। দেখো তাহলে এটার মানে তো আমরা সি পেয়ে গেছি, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের অন্য একটা জিনিস বলছি। এখন এখানে কাওয়ার্ডলি পারসন আছে, দেখো আমরা এটা বলতে পারি যে COWARDLY কাওয়ার্ডলি আর কাওয়ার্ড COWARD কাওয়ার্ড, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন দেয়। দেখো এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটা কি একটা নাউন। ওকে, এটা কি একটা নাউন। তো এইবার দেখো অ্যাডজেক্টিভের পরে কিন্তু একটা নাউন আসবে, কারণ নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, আর এই কাওয়ার্ডের পরে কিন্তু কোনো রকমের আর নাউন আসবে না। আমরা যদি বলি হি ইজ এ COWARD কাওয়ার্ড ম্যান, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ম্যানও একটা নাউন, কাওয়ার্ডও একটা নাউন। আমরা কি দিব, হি ইজ এ কাওয়ার্ডলি ম্যান, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে আমরা জানলাম কি, যে কাওয়ার্ডলি হচ্ছে কাওয়ার্ডলি পারসন হবে, হয় তুমি এটা লেখো যে COWARDLY কাওয়ার্ডলি পারসন বলো, আর না হলে ডিরেক্ট কাওয়ার্ড বলো, তাকে কাওয়ার্ড বলো, ঠিক আছে। আচ্ছা এতক্ষণ ধরে যে আমি বললাম কথাটা তোমাদের, এই যে এখন এতক্ষণ ধরে যে কাওয়ার্ড ব্যাপারটা বললাম, যদি সত্যিই বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটা করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ এ লিজেন্ডারি ক্রিকেটার,
এখানের মধ্যে এই লিজেন্ডারির জায়গায় তুমি কি বসাবে, লিজেন্ড বসাবে না লিজেন্ডস বসাবে না লিজেডেন্স বসাবে নাকি নো চেঞ্জ, মানে এটাই রাখবে। তো তুমি বলো কোনটা হবে অপশান। আমি যে এত কষ্ট করে এখানে বললাম, এত পারো তাহলে বুঝবো, না ঠিক আছে সার্থক। ইয়েস, এটা কারেক্ট আনসার হবে নো চেঞ্জ। দেখো আগেই বলেছি, এবার ব্যাপারটা আমি তোমাদের এখানে একটু বিস্তারিত জানাচ্ছি। এখানে আর একটা জিনিস আছে, আমি তোমাদের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও শেখাবো। সবার প্রথমে লিজেন্ড যেটা আছে সেটা হচ্ছে নাউন। এর মানে দুটো হয়, এর নাউন ফর্মে দুটো মিনিং আছে। একটা হচ্ছে খ্যাতনামা ব্যক্তি বা কিংবদন্তি যাকে বলি, আর একটা হচ্ছে প্রাচীন কাহিনী। ঠিক আছে, এবার এই প্রাচীন কাহিনীটা ওয়ান ওয়ার্ডে আসে, খুব ইম্পর্টেন্ট, সেটা একটু পরে বলছি। তার আগে জেনে রাখো লিজেন্ডারি অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কিন্তু একটা নাউনকে মডিফাই করবে। তাহলে হয় বলো লিজেন্ডারি ক্রিকেটার, আর না হলে বলো লিজেন্ড, ব্যাস যে কোনো একটা। তাহলে এখানে কী হবে, হি ইজ এ লিজেন্ডারি ক্রিকেটার অথবা হি ইজ এ লিজেন্ড ইন ক্রিকেট। এবার দেখো এখানে আমি কিছু রেখেছি যে সচিন তেন্ডুলকার ইজ এ ক্রিকেট লিজেন্ড অথবা সচিন তেন্ডুলকার ইজ এ লিজেন্ড, যে কোনো ফিল্ডের হতে পারে, যেহেতু ক্রিকেট ফিল্ডের তাই ক্রিকেট লিজেন্ড রেখেছে বলেছে। লিজেন্ডারির ক্ষেত্রেও সেরকম, যে তাজমহল ইজ এ লিজেন্ডারি মনুমেন্ট। দেখেছো লিজেন্ডারির পরে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এরপরে মনুমেন্ট একটা নাউন রেখেছে। ওকে, এটা মনুমেন্ট একটা নাউন রেখেছে। তাহলে বুঝতে পারলে, যেটা এতক্ষণ ধরে বললাম সেটার ওপরই কিন্তু এই কোশ্চেনটা। এবার লিজেন্ডের নাউন ফর্মের আর একটা মিনিং একটু আগে বলছিলাম না, যে প্রাচীন কাহিনী। ইয়েস, এটা অনেক সময় দেয়, দে লিজেন্ড স্টোরি অ্যাবাউট এ পার্টিকুলার পারসন, প্লেস অর ইভেন্ট ফ্রম দ্য পাস্ট। মানে প্রাচীন কোনো গল্প যেটা কোনো পার্টিকুলার একটা পার্সনকে ভিত্তি করে আছে অথবা প্লেসকে ভিত্তি করে আছে, ইভেন্ট পাস্টের কোনো, সেটাকে বলছি লিজেন্ড। যেমন দেখো এখানে ডিকশনারিতে কি বলছে, এ ভেরি ওল্ড স্টোরি, সেট অফ স্টোরি হতে পারে, অ্যানসিয়েন্ট টাইমের মানে প্রাচীনকালের, যেটা নট অলওয়েজ ট্রু, যেন তো স্টোরি ট্রু হয় না, দ্যাট পিপল টেল অ্যাবাউট এ ফেমাস ইভেন্ট আর এ পার্সন। এই যে পার্সন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার দেখো একটা জিকে আছে, আমি তোমাদের একটা জিকেও শেখাচ্ছি। দেখো কত কিছু শেখাচ্ছি তোমাদের আমি এখান থেকে। লিজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ, এই বইটা কে লিখেছে? লিজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ। এবার লিজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ মানে কি? লিজেন্ড মানে গল্প কথা লক্ষ্মীপ্রসাদের। তো এই বইটা লিখেছে কে বলতে পারবে তোমরা? টুইঙ্কেল খান্না। ঠিক আছে, তো এই টুইঙ্কেল খান্নার যখন তোমরা পড়বে তখন তোমরা দেখবে লিজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ, লিজেন্ডের মানে কি? লিজেন্ডের মানে হচ্ছে এইটাই, যে সিম্পল একটা স্টোরি। খ্যাতিনামা ব্যক্তি বলছে না কিন্তু এখানে, হতেও পারে সেটার হিসাবে, কিন্তু এখানে প্রাচীন কাহিনীও হতে পারে। হয় লক্ষ্মীপ্রসাদের প্রাচীন কাহিনী কথা বলছে, সেই ব্যক্তিটা সম্বন্ধে একটা গল্প বলছে, এটাও হতে পারে কিন্তু, বা স্টোরি কাহিনী আছে। ওকে, তো চলো, অনেক কিছু বললাম, পারলে নোট করে নিও। নেক্সট তোমাদের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি, এক কথায় প্রকাশ বলতে হবে। এ পেপার রিটেন বাই দ্য হ্যান্ড, হাতে যে লেখা হয় সেটাকে কি বলা হয়? ইয়েস, ম্যানুস্ক্রিপ্ট হবে। অপশান এ যারা করেছো সঠিক হয়ে যাবে, 8 দাগের অপশান এ ম্যানুস্ক্রিপ্ট। দেখো ম্যানুস্ক্রিপ্ট মানে হাতে লেখা বা পাণ্ডুলিপি বা লিখিত কাগজ, ম্যাগাজিন, আর্টিকেল। সাইন কিওর, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ডে দেয় বা সিনোনেমেও দিতে পারে। এমন একটা কাজ, যেগুলো এমন কিছু কাজ আছে, সরকারি কাজই বলতে, এগুলো সরকারিতেই হয়, যেই পদে কোনো দায়িত্ব নেই অথবা স্যালারি পাচ্ছে, ভালো আয়ও আসছে, একটা আরাম, কোনো রকমের মেন্টাল প্রেশার নেই, সেই রকম পদকে বলছে যে সাইন কিওর। ঠিক আছে, তো এটার উদাহরণ তোমরা কম বেশি তোমাদের কাছে যদি থাকে এরকম, হ্যাঁ মনে রাখো ওই ব্যক্তি এইরকম সাইন কিওরের মতো কাজ করে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, ভারতীয় সংবিধানের ম্যানুস্ক্রিপ্ট কে রচনা করেছিল? এটা তোমাদের একটা হোম টাস্ক দিলাম, কমেন্ট করে এখনই জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখবো এবং খুশি হবো যাক ভিডিওটা দেখে কমেন্ট করেছে। ভারতীয় সংবিধানের ম্যানুস্ক্রিপ্ট কে করেছিলেন? নেক্সট দেখো পরের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা রেখেছি, এ থিন ফ্ল্যাট কেস ইউজড ফর ক্যারিং পেপার, অথবা কোনো আঁকা ছবি বা ড্রয়িং নিয়ে যেতে ইউজ হয়। এইটাকে এক কথা কি বলা হয়? 9 দাগের কোশ্চেন, বলো। ইয়েস, পোর্টফোলিও। পোর্টফোলিও বলা হয়। এটা পোর্টফোলিও দুটো মিনিং, একটা হচ্ছে পদ থাকে না, যেমন যখন আমাদের প্রাইম মিনিস্টার সিলেক্ট মানে হলো, তখন দেখবে না যে বিভিন্ন পোর্টফোলিও, কে জলমন্ত্রক হবে, কে রেলমন্ত্রী হবে, এগুলো এক একটা পোর্টফোলিও। যেমন পোর্টফোলিওর আর একটা মিনিংও আছে, এই মিনিংগুলো, যে একটা থিন ফ্ল্যাট কেস ইউজড ফর ক্যারিং পেপার আর ড্রয়িং। এবার একটা রেখেছি তোমাদের ফ্রেজাল ভার্ব, সুপার ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক ডাব্লিউবিপিতে এসছে, ইভেন
ডাব্লিউবিপির যে লেডি কনস্টেবল বলো বা বাকি যে পরীক্ষা বলো সেখানেও কিন্তু এসছে। তো লুক ওভার কী হবে? লুক ওভার মানে হচ্ছে অপশান বি হয়ে যাবে টু এক্সামিন করা, ইন্সপেক্ট সামথিং কেয়ারফুলি। ওকে, কোনো কিছু মনোযোগ দিয়ে পরীক্ষা করা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দ্য টিচার লুক ওভার দ্য হোমওয়ার্ক, স্টুডেন্টস হোমওয়ার্ক। আমাদের কেমন লাগলো ভিডিওটা? দেখো, এটা ছিল 8 নম্বর ভিডিও। এরপরে আমাদের এখনও 12টা ভিডিও আছে এবং টপিক ওয়াইজ আমি ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি। তোমাদের একটু সাপোর্ট চাই বন্ধুরা, তোমরা একটু শেয়ার করো বন্ধুদের মাঝে এবং লাইক কমেন্ট করে বিষয়টাকে আর একটু আমাকে মোটিভেট করো, তাহলে অবশ্যই আনবো, টপিক ওয়াইজও আনবো। আর হ্যাঁ, আমি আনি বা না আনি, তোমরা কিন্তু আমি যা বলে দিয়েছি সেগুলো কিন্তু করবে, ফেজাল ভার্ব করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো করতে থাকবে। আর বেশি না, পার ডে এখন তুমি যদি দিনে দেড় ঘন্টা থেকে 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টাই দাও না, 1.5 ঘন্টাও দাও, তাও কিন্তু তোমাদের একটা ভালো একটা স্কোর কিন্তু দাঁড়াবে। আমি যেটুকুনি সময় পাচ্ছি অফিস করে তোমাদের কিন্তু তার ওপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। তো সুতরাং আমার আশায় না থেকে তোমরা পিকে দে সরকার যে বই আছে সেই বইটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফেজাল ভার্বটা করে নেবে। আর বাকি রুলস বেসিক টেন্সমেন্টস জানলেই হবে। আর আমি যে ভিডিওতে বলছি এটুকুনি জানলেই হবে, বেশি চাপ নেবে না। আর বাকি সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর ওপর প্রিপারেশান নাও একনিষ্ঠভাবে। ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 9-এ।